ডাক্তারি পাশ করে আমার প্রথম জয়েনিং হয়েছে উদয়পুর হসপিটালে। পাশেই একটা ঘর ভাড়া নিয়ে থাকি। রোজ সকালে অটো ধরে হাসপাতালে আসি। প্রথম চাকরি ভালোই লাগছিল। রোগী দেখা, তাদের সাথে কথা বলা, রিপোর্ট চেক করা, এইসবের মধ্যে দিয়ে দিব্যি দিন কেটে যায়। কথায় বলে ডাক্তারের মুখের কথাতেই রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তাই প্রতিটা রোগীর সাথে ব্যবহারটা ভালো রাখি, তাদের নিজের আত্মীয়ের মতন দেখি। একদিন আমার কেবিনে একজন পেশেন্টের সাথে কথা বলছিলাম। এই সময় আমার সহকর্মী অনন্ত এসে বলল, সোমনাথ, সুপার স্যার একবার তোমাকে কেবিনে ডাকছেন। আমাকে এখন? হ্যাঁ, তাই তো বললেন। আচ্ছা, আপনাকে যেমনটা বললাম ওষুধগুলো টাইমে খাবেন, আর 1 মাস বাদে এসে আরেকবার দেখিয়ে যাবেন, কেমন? আচ্ছা ডাক্তারবাবু, আসছি। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এসো সোমনাথ। বলুন স্যার। সোমনাথ, আমাদের 3rd ফ্লোরের জেনারেল মেডিসিন ডাক্তার সাত্তকী হালদার, ওনার ট্রান্সফার হয়ে গেছে। উনি কাল থেকে আর আসবেন না। তাই কাল থেকেই আপনাকে 3rd ফ্লোরে ডিউটি করতে হবে, যতদিন না পর্যন্ত নতুন ডাক্তার আসছেন। ওকে স্যার। কিন্তু সাত্তকীদার হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল কেন? আসলে ট্রান্সফার হয়নি, উনি নিজেই পলিটিক্যাল সোর্স কাটিয়ে বদলি নিয়ে চলে গেছেন অন্য কোথাও। কেন যে এমনটা করলো সেটা বলতে পারবো না। আপনাকে কয়েক সপ্তাহের মধ্যেই ওখান থেকে সরিয়ে আনা হবে। আশা করি 2-1 সপ্তাহের মধ্যেই নতুন কোনো ডাক্তার চলে আসবে। না না, আমার কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, আপনি তাহলে অনন্তর সাথে 3rd ফ্লোরে চলে যান। অনন্ত আপনাকে সেখানকার সব রোগীদের ডিটেলসটা দিয়ে দেবে। সোমনাথ, এখন কি একবার যাবি 3rd ফ্লোরে? গেলে আমি তোকে পেশেন্টের ফাইলটা দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, চল তাহলে, কাজটা মিটিয়েই বেরিয়ে যাব। পরদিন রাতের বেলা থেকে 3rd ফ্লোরে আমার ডিউটি শুরু হয়। আমার কোনো অসুবিধেই হচ্ছিল না। 2 জন রোগী বাদে প্রায় সব রোগীরই কোনো না কোনো আত্মীয় রোগীর সঙ্গে থাকতো। তারাই রোগীর দেখাশোনা করত। সমস্যাটা হলো 271 নম্বর রুমে এসে দেখলাম সেখানে কোনো পেশেন্ট নেই। অথচ পেশেন্ট ফাইলে একজন রোগীর নাম উল্লেখ করা রয়েছে। কিন্তু তাহলে পেশেন্ট গেল কোথায়? ভাবলাম পেশেন্টকে হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে, অথবা হয়তো তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। ফাইলটা এখনও আপডেট করা হয়নি বোধহয়। আমি 271 নম্বর রুম থেকে বেরিয়ে 272 নম্বর রুমের দিকে চলে গেলাম। বেশ কিছুদিন এইভাবেই কাটল। একদিন গ্রাউন্ড ফ্লোরে অনন্তর সঙ্গে দেখা হলো। অনন্ত আমাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সোমনাথ, 3rd ফ্লোরের ডিউটি কেমন চলছে? চলছে ভালোই। হঠাৎ আমার মনে পড়ল 271 নম্বর রুমটার কথা। বললাম, আচ্ছা অনন্ত, 271 নম্বর রুমের পেশেন্টটার কি হয়েছে? তাকে কি অন্য কোথাও শিফট করা হয়েছে, নাকি ছুটি হয়ে গেছে? অনন্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, 271 নম্বর রুমের পেশেন্ট? সেটা তো আমি জানি না। কেন, ফাইলে ডিটেলস দেওয়া নেই? হ্যাঁ, ফাইলে ডিটেলস দেওয়াই আছে, কিন্তু মজার বিষয়টা হলো বেডে রোগীই নেই। রোগী নেই মানে? রোগী নেই মানে রোগীকে হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে। আমি 271 নম্বর রুমে যখন ঢুকলাম তখন দেখলাম সেখানে কেউই নেই। আবার ফাইল থেকে রোগীর নামটাও কাটা হয়নি। ভাবলাম হয়তো ক্লার্ক রোগীর নামটা কাটতে ভুলে গেছে। তাই হবে হয়তো, কিন্তু রোগীকে ডিসচার্জ বা অন্য কোথাও শিফট করা হলে ফাইলের ডকুমেন্ট তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করা হয়। হ্যাঁ, আমিও তো তাই জানি। এবার হয়তো ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? একদিন রাতে আমি আমার ডিউটি অনুযায়ী ওয়ার্ডে রাউন্ড দিচ্ছিলাম। 270 নম্বর রুম পার হয়ে 271 নম্বর রুমের সামনে দিয়ে যেতেই শুনতে পেলাম ভেতর থেকে একটা বিপ বিপ আওয়াজ আসছে। আমি অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, 271 নম্বর রুমের ভেতর তো কেউ নেই। তাহলে ভেতরে মনিটরটা চলছে কেন? ভেতরে কি হচ্ছে সেটা দেখবার জন্য আমি রুমের ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখলাম হার্ট রেট মনিটরটা চালু আছে এবং সেখান থেকেই আওয়াজটা আসছে। কিন্তু বিছানায় কেউই তো শুয়ে নেই। এটা কি করে হচ্ছে? বিছানায় কেউ নেই, অথচ হার্ট রেট মনিটরটা চালু আছে। তাহলে হয়তো ঘরটা পরিষ্কার করে যাওয়ার সময় কেউ মনিটরটা ভুল করে চালু করে দিয়ে গেছে। এদেরকে নিয়ে আর পারা যায় না। আমি বেডের কাছে গিয়ে মনিটরটা বন্ধ করে দিলাম। তারপর 271 নম্বর রুম থেকে বের হয়ে
272 নম্বর রুমের দিকে চলে গেলাম। পরের দিন রাতের বেলায় যখন আমি রাউন্ড শেষ করে আমার কেবিনে ফিরে আসছিলাম, তখন 271 নম্বর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় আবারও সেই মনিটরের শব্দটা শুনতে পেলাম। এবারে কিন্তু আমি বেশ বিরক্তই হলাম। আরে, প্রতিদিন কে এইভাবে মনিটরটা চালু করে রেখে যায়? আর শুধু শুধু একটা মনিটর চলেই বা কি করে? রুমের ভেতরে ঢুকে দেখলাম গতকালের মতো আজকেও মনিটরটা চলছে এবং মনিটরের ভেতর থেকে বিপ বিপ আওয়াজটা আসছে। আশ্চর্য, বডির সাথে কোনো কানেক্ট হওয়া ছাড়াই মনিটর হার্ট রেট মেপে চলেছে। মনিটরটা দেখতে গিয়ে আমার হাত থেকে পেশেন্ট ফাইলটা মাটিতে পড়ে গেল। পড়ে গিয়েই ফাইলটা খুলে গেল। আমি মাটিতে ঝুঁকে পড়ে যখন ফাইলটা তুলতে গেলাম, তখন দেখলাম ফাইলের একটা পৃষ্ঠায় লাল কালি দিয়ে লেখা রয়েছে, আমি এখানেই আছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আমি ভয়ে শিউরে উঠলাম। রুমের ভেতরে এদিকে ওদিকে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তারপর হঠাৎ আমার বিছানার দিকে চোখ চলে গেল। আমি জানতাম বিছানাটা খালি, সেখানে কেউ নেই, কিন্তু আমার পরক্ষণেই মনে হলো বিছানাটা যেন সত্যি সত্যিই খালি না, সেখানে কেউ যেন আছে। না না, একজন ডাক্তার হয়ে আমি এসব কি ভাবছি? এখানে কেউ থাকলে আমি কি তাকে দেখতে পেতাম না? আমি আবার ফাইলটার দিকে তাকালাম, কিন্তু যে পৃষ্ঠায় আমি লেখাটা দেখেছিলাম সেই পৃষ্ঠাটা আর খুঁজে পেলাম না। ধুর, অনেকদিন একটানা রাত জাগা পড়ছে, তাই হয়তো ভুলভাল দেখছি। কাল ভালো করে একটু রেস্ট নিতে হবে। পরদিন আমি সিদ্ধান্ত নিলাম 271 নম্বর রুমে আর ঢুকবো না। শুধু শুধু ঢুকে নিজেকে ভয় দেখানোর কোনো মানেই হয় না। আর তার উপর হয়েছে ওই নষ্ট মেশিনটা, যখন তখন বিপ বিপ করে চালু হয়ে যায়। আমি ডিউটি শেষ করে আমার কেবিনে বসেছিলাম। রাত তখন 12:15। হঠাৎ শুনতে পেলাম, আশ্চর্য, রোজ রাতে কি করে অন হয় এমনি এমনি একটা মেশিন? আমি 271 নম্বর রুমে যাব নাই ভেবেছিলাম, কিন্তু তারপরেও আমাকে ঢুকে পড়তেই হলো। আমি মনিটরের দিকে তাকিয়ে দেখলাম সেটা তখনও হার্ট রেট মেপে চলেছে। আমি বেডের কাছে এগিয়ে গিয়ে মনিটরটা বন্ধ করতে যাচ্ছি, এমন সময় দেখলাম বেডের কাছে যে কার্ড থাকে তাতে লেখা রয়েছে, আমি এখানেই আছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না। সেই একই রকম লাল কালি দিয়ে লেখা। আমি আর মনিটরের সুইচ অফ করতে পারলাম না। আমি আটকে উঠলাম ভয়ে। এই লেখাটা এখানে এলো কি করে? ভয়ে আমার সারাটা শরীর কাঁটা দিয়ে উঠল। কে আছে এই রুমের ভেতর? অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি অনুভব করতে পারছি এই রুমে কেউ একজন আছে। এদিকে ওদিকে তাকিয়েও আমি কাউকেই দেখতে পেলাম না। আমার ভয়ে ক্রমশ বেড়েই চলল। আমার মনে হচ্ছে এখনই এই রুম থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু আমার পা যেন মাটিতে আটকে আছে। হঠাৎ বেডের নিচে আমার চোখ পড়ল। দেখলাম একটা কালো ছায়ার তরঙ্গ ধোঁয়ার আকারে বেরিয়ে আসছে বেডের তলা থেকে, এবং তারপর সেটা একটা মানুষের আকার ধারণ করল, ঠিক যেন কালো ধোঁয়া দিয়ে তৈরি একটি ছায়া শরীর। তারপরেই শোনা গেল এক অপার্থিব আর্তনাদ। এইবার দেখলাম সেই অন্ধকারের শরীর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। শরীরের সবটুকু শক্তি জড়ো করে দৌড়ে বেরিয়ে গেলাম সেই ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড়লাম সিঁড়ির দিকে। মনে হচ্ছিল আমার পেছনে কে যেন দৌড়চ্ছে, কিন্তু সেই দিকে আর না তাকিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে কোনো রকমে নেমে এলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আসতেই অনন্তর সঙ্গে দেখা হয়ে গেল। কি হয়েছে সোমনাথ, তুমি এমন দৌড়ে এলে যে?
অনন্তকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে অনন্ত বলল, তুমি কি শিওর যে সেই রুমে কেউ ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সে পৃথিবীর কেউ না। আমি শুধু ছায়াটাই দেখেছি, আর কিছু দেখিনি। এবার বুঝতে পারছি কেন প্রতি রাতে ওই ঘরের মনিটরটা অন হয়ে যেত। এই জন্যই সাত্তকীদার ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে গেছে। আমি যদি ওখান থেকে পালিয়ে আসতে না পারতাম, তাহলে আমার যে কি হতো তা আমি কল্পনাও করতে পারছি না। ঠিক আছে, কালকে একবার সবাই মিলে গিয়ে দেখা যাবে কি আছে ওই ঘরে। পরদিন সকালে আমি, অনন্ত আর দুজন হসপিটালের কর্মী মিলে গেলাম সেই 271 নম্বর রুমে। ওই যে সেই মনিটর, যেটা রোজ রাতে এমনি এমনি অন হয়ে যায়। আচ্ছা, তোমাদের কারোর কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার হঠাৎ কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে খুব। আমাদেরও খুব ঠান্ডা লাগছে। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এমন ঠান্ডা লাগার তো কথা না। তাছাড়া এই রুমে তো কোনো এসিও নেই। চলো সবাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই, চলো। এরপরে হঠাৎ আমরা সবাই দেখলাম দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটা অন্ধকারের ছায়া শরীর। তার চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। ওরে বাবা, এ কি দেখছি আমি? চলো চলো সবাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই, চলো। আমরা সবাই দৌড়ে সেখান থেকে নিচে নেমে এলাম। আমরা কেউই হসপিটাল থেকে বদলে নেবার চেষ্টা করলাম না ঠিকই, কিন্তু সুপার স্যারকে বলে বন্ধ করিয়ে দিলাম এই হসপিটালের 271 নম্বর রুম। তুমিও কি অ্যানিমেটর হতে চাও? অ্যানিমেশন শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাও? পিঞ্জিরা অ্যানিমেশন করবে তোমাদের স্বপ্ন পূরণ। পিঞ্জিরা অ্যানিমেশন নিয়ে এসছে 2D অ্যানিমেশন মাস্টার্স কোর্স। ভর্তি চলছে। ভর্তি হতে এখনই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ধন্যবাদ।